আমি অবশ্যই নেব। অপমানের প্রতিশোধ নেব। নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো। কথাটা যেন মনে থাকে সৈরথী, কথাটা যেন মনে থাকে। আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে, তুমি কি জানো না কিভাবে আমাকে সবার মাঝে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? এই অপমানের প্রতিশোধ তুমি কি নেবে না? আমি সব জানি সৈরন্দ্রী, আমি সব জানি। কালকেই আমি সবার মাঝে কৃষকের মন্ড উপরে ফেলে দিতাম। এভাবে তুমি লুকিয়ে রয়েছো কেন সৈরথী? আমি তো তোমায় কথা দিলাম, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরথী। তুমি যখন আসবে না, আমি নিজেই যাচ্ছি সৈরথী তোমার কাছে। আমি আসছি সৈরথী। তারা নিজ রাজসভার দিকে করেছে না গো।
সৈন্যগণ এবং যুধিষ্ঠির রূপী কক্ষপথ সকলেই এসে হাজির হয়েছেন, এখনো আসেননি রাজা বিরাট। তাই তিনিও চলেছেন নিজ রাজসভার দিকে, করেছেন আগমন। আহা ইকে তোরে পাঠাইল অমন রে, বারে বাচ্চারে ইকে তোরে পাঠাইল তবে কোন রাজার ইবেটারে তো আর ঘুরিস বনে এ বনে এ ঘটিল অটল রে ভাই ভাই ওরে কুকি ই জানানি কবে ই ঘটিল অটল রে নমস্কার ভাই ইকে পরে পাঠাইল অবন রে দুর্যোধন মাতর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সর্দার।
আরে ভাই চাষ না হলে চাষের জমি চাষ না হলে এরো বহে বহাবে এরো বহে বহাবে টিকার আছে গো নারী কাবিনা হবে আরে ভাই বহে বহাবে এগো বহে বহাবে কি কাজ আছে গো নারী সাবিনা হো যারা হইল ওরে পাখি আর তারা স্বামী ঘরে বারে বাচ্চারে আর তারা স্বামী ঘরে সখী তবে
প্রজা কুশলে রয়েছে তো? আমার রাজ্যে কোথাও কোনো অশান্তির বার্তা নেই তো? আমার রাজ্যের সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ। আমাদের রাজ্যের সমস্ত প্রজা আনন্দের সঙ্গে রয়েছে মহারাজ। কোথাও কোনো দুঃখের বার্তা নেই মহারাজ, কোথাও কোনো অশান্তির সংবাদ নেই মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে মহারাজ। সমস্ত প্রজা নিজ নিজ বাসভবনে আনন্দের সঙ্গে বিরাজমান করছে। বাজাও বাজাও বাজাও। একই মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, তোমরা এখনই বললে আমার রাজ্যের সমস্ত প্রজা কুশলেই রয়েছে, তবে কোথা থেকে ভেসে এলো এই নারী কণ্ঠস্বর? বাঁচাও বাঁচাও রবে চিৎকার করে করে ডাকছে। এতে সেই নারী, কিবা বিপদে পড়েছে সেই নারী। আমি যাবো সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। বাঁচাও মহারাজ, আপনি তো নিজ চোখে দেখলেন মহারাজ, কিচক কিভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে মহারাজ। এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন মহারাজ, এই অপমানের জন্য কিচককে আপনি দণ্ড দিন। শোনো শোনো সৈরন্ধ্রী, কিচকের এই ভুলের জন্য কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। ক্ষমাই হলো জীবনের মূল ধর্ম, ক্ষমাই হলো জীবনের মূল কর্ম। কিচককে তুমি ক্ষমা করে দাও সৈরন্ধ্রী, কিচককে তুমি ক্ষমা করে দাও। না, কিচককে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। কিচক যেভাবে আমাকে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমারও পঞ্চগান্ধর্ব স্বামী রয়েছে, এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নেব। অপমানের প্রতিশোধ নেব। আমি তো প্রথমেই বলেছি, এই বিরাট রাজা রাজসভায় কিচকের দিকে আগুন তোলার মতো কোনো যোদ্ধা নেই সৈরন্ধ্রী। এই বিরাট রাজা রাজসভায় কিচকের দিকে আগুন তোলার মতো কোনো শোনো শোনো সৈরন্ধ্রী, তোমার রূপ ও যৌবনে আজ আমি মোহিত হয়েছি সৈরন্ধ্রী। তাই আমি এই সভা মাঠ থেকে আজকে খালি হাতেই ফিরে গেলাম সৈরন্ধ্রী। কিন্তু এক না একদিন আমি তোমাকে নিশ্চয়ই আপন করে পাবো সৈরন্ধ্রী। কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী, এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে আপন করে পাবো। কথাটা যেন মনে থাকে সৈরন্ধ্রী, কথাটা যেন মনে থাকে। মহারাজ, এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে একজন অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে মহারাজ। রাজা হলো পুত্র প্রজার কাছে পুত্র সম। রাজার সুখে দুঃখে বিপদে আপদে রাজা তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমিও আপনার রাজ্যের একজন প্রজার সম মহারাজ। আপনি যদি আমার এই বিপদের দিনে এগিয়ে না আসেন, আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? ও বুঝতে পেরেছি মহারাজ, আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো স্নেহ অবশ্যই অন্ধ হয়ে রয়েছেন মহারাজ। তাই তো কিচককে দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। আপনি যখন কিচককে দণ্ড দিলেন না মহারাজ, তখন
আমারও পঞ্চ কান্তুর স্বামী রয়েছে মহারাজ। তাই তো আজ আমি এই সভা মাঝে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা, এই সভা মাঝে আজকে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আগামীকালের সূর্য উদয় হয় সূচক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় সূচক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় সূচক দেখবে, নতুবা আমি দেখবো মহারাজ। তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ এবং যুধিষ্ঠির রূপী কক্ষভট সকলে নিজ নিজ আলোয় ফিরে গেলেন। আর এদিকে বিরাট রাজা রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন বল্লভ নাম ধারণ করে বিরাট রাজা রাজ্যে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রন্ধনশালার দিকে। বল্লভ নাম ধারণ করে বিরাট রাজা রাজ্যে রন্ধন কার্যে নিযুক্ত ছিল। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আলোক উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন সে হল স্বর্গীয় উস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক তরুণ ছৌ শিল্পী রাজীব কুমার বেদিয়া।
চলেছে এই রন্ধনশালায়। তুমি কি শুনতে পাচ্ছ আমার এই করুণ আর্তনাদ? অবশ্যই দেবতা আমার, তুমি কি আমার করুণ আর্তনাদ শুনতে পাচ্ছ না? যে ডাকে মরে এই রন্ধনশালায় নারী কণ্ঠস্বর ভেসে এলো, মনে হচ্ছে কোন চির পরিচিত চেনা নারীর কণ্ঠস্বর। কে সেই নারী? কিবা বিপদে পড়েছে সেই নারী? আমি হলাম হস্তিনাপুরের যুবরাজ, কারো বিপদে আমি কোনোদিন পিছপা হয়নি, আজও হব না। আমি যাব সেই নারীর কাছে, দেখবো তার বিপদের কথা। কে নারী তুমি? কিবা হেতু এসেছো এই রন্ধনশালায়? একই তুমি হঠাৎ করে এই রন্ধনশালায় কেন এসেছো সৈরন্ধ্রী? ফিরে যাও, ফিরে যাও সৈরন্ধ্রী, এই রন্ধনশালা থেকে ফিরে যাও। যদি তোমাকে কেউ দেখতে পায় তাহলে হয়তো আমাদের অজ্ঞাতবাস আর পূর্ণ হবে না সৈরন্ধ্রী। দুর্যোধনের অভিশাপে পূর্ণ হবে, আমাদেরকে পুনরায় যেতে হবে 12 বৎসরের জন্য বনবাসে। না গোস্বামী দেবতা আমার, আমি যে ফিরে যেতে আসিনি, আমি যে এসেছি আমার অপমানের কথা জানাতে। তুমি কি জানো না কিভাবে আমাকে সবার মাঝে অপমানিত কলঙ্কিত করার চেষ্টা করেছে? এই অপমানের প্রতিশোধ তুমি কি নেবে না? আমি সব জানি সৈরন্ধ্রী, আমি সব জানি। কালকেই আমি সবার মাঝে কৃতকের মন্ড উপরে ফেলে দিতাম। তোমার দাদার কথাই শুনলে আমার কথাই একবারও তুমি ভাবলে না। তোমার দাদা তো কেবল মাত্র পাছা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো শোনো সৈরন্ধ্রী, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি সৈরন্ধ্রী, আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব সৈরন্ধ্রী। তারপর কৃষকের মতো আমি উপরে উঠে যাব। না গোস্বামী দেবতা আমার, ততদিন যে আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালে সূর্য উদয় হয় কৃষক দেখবে, নতুবা আমি দেখবো যে তুমি কি করেছো সৈরন্ধ্রী। তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না সৈরন্ধ্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কোন প্রতিজ্ঞা তুমি আমার পূর্ণ করেছ? হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল, সেদিনও তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার কেস দৌত করব। সেই প্রতিজ্ঞাও তুমি এখনো পূর্ণ করোনি। আর এই প্রতিজ্ঞাও যদি তুমি পূর্ণ না করো তাহলে আমি আর কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি হয়তো আত্মহত্যার পথ বেছে নেব। না সৈরন্ধ্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আসবে না সৈরন্ধ্রী। আত্মহত্যা মহাপাপ সৈরন্ধ্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আসবে না। আত্মহত্যা কাপুরুষের কর্ম সৈরন্ধ্রী, আত্মহত্যার কথা তুমি মুখে আসবে না। দয়াল ঠাকুর, কত আশা কত স্বপ্ন ছিল মোর জীবনে, এই অভাগীর কপালে কি দুঃখ ছাড়া সুখ কোনদিন জুটবে না ঠাকুর। এই অভাগীর কপালে কি দুঃখ ছাড়া সুখ কোনদিন জুটবে না। ও বিধিরে এই দুঃখ সর্বদা ইবিরার রাজ্যে করেছি পঞ্চ থাকিতে
মরে ইচ্ছা খাবাই ইহাতে পরে এই রাজ্য সভা ই করিল অপমান আমি তো তোমায় কথা দিলাম সেজন্যই আমাদের অজ্ঞাত মাস পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব সেজন্যই। এভাবে কেঁদে কেঁদে তুমি আমাকে আর দুর্বল করো না সেজন্যই, এভাবে কেঁদে কেঁদে তুমি আমাকে আর দুর্বল করো না। দয়াল ঠাকুর, কত আশা কত স্বপ্ন নিয়ে আমি বর্ষ স্বামীকে আপন করেছিলাম। আমি ভেবেছিলাম আমি হস্তিনাপুরের রাজরানী হব, কিন্তু কি পেলাম জীবনে আমি দুঃখ ছাড়া চোখকে এই অভাগীর কপালে কোনো দিন জুটবে না ঠাকুর। এই অভাগীর কপালে কি দুঃখ ছাড়া চোখ কোনো দিন জুটবে না। ই জনম দুঃখী ই কপালে পড়া দয়া ই আমি একটি ই জনম দুঃখী ই কপালে পড়া দয়া এভাবে চোখের জল তুমি আমি ওই আমার ই দুঃখে দুঃখে ই জমাকে ই যোগে বিনাশ ই পেলাম না ই জনম দুঃখী ই কপাল করা দয়া ই আমি একটি জনা এভাবে কেঁদে কেঁদে তুমি আমায় আর দুর্বল করো না, এভাবে কেঁদে কেঁদে তুমি আমায় আর দুর্বল করো না। আমি তো তোমায় কথা দিলাম আমাদের অজ্ঞাত পূর্ণ হোক, তারপর তোমার বিধির শিশুকালে মারা গেল করবে থাকতে পিতা বড় গুরু দেখা পেলাম আমার শিশুকালে মারা গেল করবে থাকতে পিতা বড় গুরু দেখা পেলাম কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, এভাবে
পরজনম বলে যদি কিছু থাকে ঠাকুর, তুমি পরজনমে আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। নারী জন্ম বড়ই দুঃখের, নারী জন্ম বড়ই কষ্টের ঠাকুর। আমি যে আর নারী জন্ম করতে পারবো না ঠাকুর। তুমি আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর। তুমি আমাকে আর দিও না। পাখি জন প্রিয় দয়া তবু নারী জনম প্রিয় না। তবু নারী জনম প্রিয় না। পাখি জন প্রিয় দয়া কোন জনমের প্রতিশোধ তুমি আমায় নিচ্ছ ঠাকুর? তোমার চরণে কিবা দোষে দোষী আমি, কিবা পাপে পাপী আমি ঠাকুর। কোন জনমের প্রতিশোধ তুমি আমাকে নিচ্ছ ঠাকুর? আমি কোন দোষে দোষী রে? আমি কোন পাপীর পাপী রে? একই রে বিচার দয়া, একই রে বিচার দয়া, একই রে বিচার দয়া, একই রে বিচার। শোনো, শোনো খরবি, তোমার চোখে জল পাওয়া যাবে না খরবি। তুমি যাও, তুমি যে কি করতে বলো, সেজন্য রাত্রিবেলায় বিশ্বখানায় তোমার সঙ্গে দেখা করে আমি থাকবো না বিশ্বখানায়। তাতে যদি একবার কেন, যদি বারবার আমাকে বলতে যেতে হয়, তবু আমি প্রস্তুত আছি। ওদিকে ওদিকে ভীমসেনের কথা মতো সৈরন্ধি গিয়ে কৃষককে সংবাদ দেয়, রাত্রিবেলায় নৃত্যশালায় গোপনে তারা দুজনে মিলিত হবে। পঞ্চগান্ধর্ব স্বামীর ভয়ে তারা মিলিত হতে পারছে না। আর এদিকে পূর্ব পরিকল্পিত অনুসারে পূর্বে থেকে নৃত্যশালায় লুকিয়েছিলেন ভীমসেন। আর ওদিক থেকে উন্মত্ত অবস্থায় ছুটে আসছে কৃষক সৈরন্ধ্রীকে পাওয়ার আশায় নৃত্যশালার দিকে।
কোথায় রয়েছে সৈরন্ধি? আমি তো এসেছি নৃত্যশালায়, দূর থেকে তোমার মধুর কণ্ঠস্বর ভেসে আসছে আমার কর্ণকুহরে। আমি যে আরো উন্মত্ত, আরো পাগল হয়ে যাচ্ছি সৈরন্ধি। তুমি তো আমায় কথা দিয়েছিলে নৃত্যশালায় আমরা গোপনে দুজনে মিলিত হব। তবে কি তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৈরন্ধি? না 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 সৈরন্ধি, তোমার চোখের চাউনি, মুখের ভাষা আমি বুঝতে পেরেছি সৈরন্ধি। পঞ্চ স্বামীকে নিয়ে তুমি সুখে নাও সৈরন্ধি। তুমি এসো সৈরন্ধি, আমার হৃদয় পক্ষে ধরো নাও। আমি তোমাকে রাজ রানী থেকে তোমার মধুর কণ্ঠস্বর ভেসে আসছে। তবে কি তুমি আসবে না সৈরন্ধি? না 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 সৈরন্ধি, আমি যে তোমার বিহনে আর এক মুহূর্ত থাকতে পারছি না। একই সৈরন্ধি, এভাবে তুমি লুকিয়ে রয়েছো কেন সৈরন্ধি? আমি তো তোমায় কথা দিলাম, আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরন্ধি। তুমি যখন আসবে না, আমি নিজেই যাচ্ছি সৈরন্ধি তোমার কাছে। আমি আসছি সৈরন্ধি। কি বল্লভ, হঠাৎ করে তুমি রন্ধনশালা ছেড়ে এই নৃত্যশালায় কেন এসেছে বল্লভ? এই নৃত্যশালায় তো বৃহন্নালার থাকার কথা, এখানে বৃহন্নালা উত্তরাকে নৃত্য শিক্ষা দেয়। তবে তুমি কেন এসেছো বল্লভ? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না কৃষক? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না আমি কে? ও বুঝতে পেরেছি, তোমার বলে বলি আর ওই সৈরন্ধি প্রতিজ্ঞা করেছে আগামীকালের সূর্য উদয় আমি দেখবো না। ঠিক আছে বল্লভ, আমাকে যেতে দাও অস্ত্রাগারে, অস্ত্র নিয়ে আসতে দাও। তারপর দেখি তুমি কত শক্তি ধরো। না কৃষক, আজকের রাত্রিতে আমি তোমাকে কিছুতেই এই নৃত্যশালা থেকে বাইরে যেতে দেবো না কৃষক। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে কৃষক। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে। তুমি আগুনে হাত দিয়েছো কৃষক, তুমি আগুনে হাত দিয়েছো। কোথায় কোথায় রয়েছে সৈরন্ধি? নৃত্যশালায় এসে দেখে যাও, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি সৈরন্ধি। আগামীকালের সূর্য উদয় কৃষক আর দেখবে না সৈরন্ধি।
আসবে না, আসবে না সৈরন্ধ্রী, তুমি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছো। শোনো সৈরন্ধ্রী, আমাদের যেদিন অজ্ঞাত মাস পূর্ণ হবে, যেদিন আমরা ফিরে যাবো হস্তিনাপুরে, সেদিন দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো সৈরন্ধ্রী, দুঃশাসনের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো। আমি আসছি সৈরন্ধ্রী। আরে এই, দেখো দেখো আমাদের সেনাপতি বাঁচিয়ে ছিল মূল্য দেখো, ভালো করে দেখ, তুই তো ডাক্তারি নকি পড়ে আনিস কে? দেখ 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 দেখ। এইদিকে দেখ রে, তো পালাচ্ছিস কি? দেখ দেখ দেখ, বাচ্চা আছে না মূল্য? ওটা তো বুঝতে পারছি না। যেমন ডাক্তারি পড়লে ও তোর কানে লাগাবারটা লাগছে, সেই জন্য ভালো করে দেখ, ভালো করে হাতটা ধরতে দেখ। এই তো সালা ফুটরুম টুম হয়ে গেল রে। এই জন্য বলি, বুঝলে না, টুকুয়া দেখ ডাক্তারের সঙ্গে সঙ্গে টুকুয়া দেখ রামায়ণ পড়বে, বুঝলে? রামায়ণে দেখেছিলিস না পরের বহুকে ভাইতে যায় রাবণের অবস্থা কি হয়েছিল? একদম বিপাশূন্য হয়ে যায়ছিল। এই জন্য বলি, সব করবে পরের বহুকে ভালো, যেমন কর্ম তেমন ফল। চোটে উঠা শিব মন্দিরটা পাশে থাকলে একদম পচে গেলে বাঁচাবে, বুঝলে? ছোট ছোট আর দেরি করিস না, উঠা উঠা ছোট লেগে ওইদিকে বাংলার দিকে ঢুকাই দেবো, ছোট আর দেরি করিস না, উঠা উঠা উঠা। বলো হরি হরি, বলো বলো হরি হরি, বলো বলো হরি হরি হরি। নমস্কার, নিত্যনাট্য মহামঞ্চে উপস্থিত মহামান্য সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, দূরদর্শন সাথে শিল্পী